আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু স্টাডি উইথ লার্ন টুগেদার। তোমরা টাইটেল দেখে বুঝতে পারছো আমাদের আজকে কিন্তু ইংলিশ ক্লাস হচ্ছে। তো একটা মজার কথা বলি, তোমাদের যে ব্যাচের অর্থাৎ হচ্ছে এইচএসসি এনডিসি সেন্ট জোসেফের অ্যাডমিশন ব্যাচ 1.0 এর ফার্স্ট ইংলিশ ক্লাস, এটা কিন্তু আমার স্টাডি বুথে নেওয়া ফার্স্ট ইংলিশ ক্লাস। অর্থাৎ তোমরা যারা হচ্ছে স্টাডি বুথে অনেক আগে থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন ছিলে, তোমরা কিন্তু দেখতে যে অনেক ইংলিশ কুইজ নেওয়া হতো বা বিভিন্ন কন্টেন্ট হচ্ছে রিটেন কন্টেন্ট হচ্ছে আপলোড দেওয়া হতো। তো আমি সেগুলো তৈরি করলেও আমার আসলে এভাবে ক্লাস নেওয়া কখনো হয় নাই স্টাডি বুথে। সো এটাই আমার ফার্স্ট ক্লাস। সো আমিও তোমাদের মধ্যে আসলে অনেক এক্সাইটেড ক্লাস নেওয়ার জন্য। তো যেহেতু প্রথম ক্লাস, আমি আসলে খুব একটা কমপ্লেক্স টপিকে যাব না। তোমাদের সবারই অনেক অনেক পরিচিত এবং অনেক ছোট বেলা থেকেই তোমরা আসলে প্র্যাকটিস করে আসছো এই টপিকটা। সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। এটা আমাদের সবারই অনেক পরিচিত একটা টপিক। কিন্তু তাও দেখা যায় যে অ্যাডমিশন টেস্টে এমন এমন রুলস এর সেন্টেন্স তোমাদেরকে দিয়ে দেয় যে সেটা হচ্ছে যে তোমার জেনারেলি আমরা তথাকথিত গ্রামাটিক্যাল রুলস হিসাবে যেগুলো পড়ে আসছি সেগুলো থেকে ব্যতিক্রম যে রুলস গুলো থাকে এক্সেপশনাল, যেগুলো সব গ্রামার বই বলো বা সব জায়গায় ওভাবে পড়ানো হয় না। তো ওগুলা নিয়ে কিন্তু আমাদের ক্লাসগুলো হবে। কারণ আমরা যেহেতু জানি যে এই কলেজ গুলাতে যে অ্যাডমিশন টেস্ট হয়, এখানে কিন্তু অনেক প্রতিযোগী থাকে, অনেক কম্পিটিশন থাকে। তাই তোমাকে কিন্তু সব জানতে হবে, কারণ একটা কোয়েশ্চেনও যদি তোমার জন্য কমন পড়ে যায়, অন্যদের জন্য আনকমন পড়ে যায়, তোমার জন্য কিন্তু এটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। কারণ অনেক সময় দেখা যায় কি 0.25 এর জন্যই অনেকের চান্স হয় না। তো আমাদের এজন্য আর কি খুব সতর্ক থাকতে হবে, আমরা সবই শিখবো। মানে কোনো একটা বেশি কঠিন বা এরকম আসার মতন না এরকম ভেবে আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে ওইটা যদি দিন শেষে চলে আসে, তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না, তাই না? এখন ওই এক্সেপশনাল কেস বলো বা একটু কি বলবো যে সচরাচর আমরা দেখি না এইসব রুলস গুলা, পড়াটা যে খুব কঠিন হবে সেটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে আমরা যদি ঠিকমতো বুঝে পড়ি ওটা আসলে কঠিন লাগবে না। তো আমি অনেকগুলা রুলসকে একসাথে একটা সাব টপিকে নিয়ে আসছি। তো আমি হচ্ছে তোমাদেরকে সাব টপিকটা দেখাই। এই সাব টপিকটার নাম হচ্ছে, আমি দিয়েছি অ্যান্ড রুলস। অর্থাৎ যেসব সেন্টেন্সে অ্যান্ড থাকবে, অর্থাৎ অ্যান্ড যুক্ত কোন একটা সেন্টেন্স, সেখানে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব কিরকম হবে, বা সব সময় অ্যান্ড থাকলেই যে একই রকম রাইট ফর্মস অফ ভার্ব হবে সেটাও কিন্তু না, অনেক এক্সেপশনাল কেসেস থাকে। তো ওই সব রুলসগুলোকে আমি একত্রে এনে অ্যান্ড রুলস নাম দিয়েছি। ঠিক আছে? তো আসো আমরা স্টার্ট করি। তো আমি কিন্তু আগেই তোমাদেরকে রুল পড়াবো না, কারণ আমি চাই না যে তোমরা বিড়বিড় করে মুখস্থ করো যে এই রুল থাকলে এরকম হবে। এরকম করলে তোমরা জীবনেও শিখতে পারবে না। আমি চাই যে তোমরা আসলে রুলস গুলো ঠিক মতো বোঝো। হ্যাঁ। তো আমরা ফার্স্টে একটা সেন্টেন্স দেখছি যে রিফা এন্ড জিম ব্ল্যাঙ্ক প্রেজেন্ট, আরেকটা হচ্ছে ব্রেড এন্ড বাটার ব্ল্যাঙ্ক বট ফ্রম দ্য স্টোর। তার মানে এটা কিন্তু একটা ইনকমপ্লিট সেন্টেন্স, মানে দুইটাই কিন্তু ইনকমপ্লিট সেন্টেন্সেস, তাই না? তো এখানে আমাদের যেই জায়গাটা ফাঁকা, আমরা বুঝতে পারছি যে এখানে একটা ভার্ব বসবে, কারণ আমাদের টপিকই হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। এখন আমাদেরকে জানতে হবে যে ভার্বের রাইট ফর্মটা কি। হ্যাঁ। তো এখানে খেয়াল করো যে আমরা যদি দুইটা সেন্টেন্সকে একটু অ্যানালাইজ করি, তুমি দেখো যে তোমরা দেখো যে এখানে লেখা ফার্স্ট সেন্টেন্সে রিফা এন্ড জিম ড্যাশ প্রেজেন্ট, ব্রেড এন্ড বাটার ড্যাশ বট ফ্রম দ্য স্টোর, তাই না? এখন আমরা এই দুইটা সেন্টেন্সের মধ্যে কি মিল পাচ্ছি বলো তো? এখানে খেয়াল করো, এখানে হচ্ছে ফার্স্ট সেন্টেন্সে রিফা একটা নাউন, জিম আর একটা নাউন। আবার সেকেন্ড সেন্টেন্সে ব্রেড একটা নাউন, বাটার আর একটা নাউন। এই দুইটা নাউনের মাঝখানে অ্যান্ড, আবার এই দুইটা নাউনের মাঝখানেও অ্যান্ড। তাহলে আমরা এই দুইটা সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে দুইটা নাউন অ্যান্ড দ্বারা যুক্ত, তাই না? এখন আমরা যদি একটু মিনিংটা জানার চেষ্টা করি, ফার্স্ট সেন্টেন্সে বলা হচ্ছে রিফা এন্ড জিম ড্যাশ প্রেজেন্ট, অর্থাৎ তারা উপস্থিত। এখন রিফা আর জিম এন্ড দ্বারা যুক্ত হলেও রিফার জিম কি একই মানুষ হয়ে যাচ্ছে? রিফার জিম কিন্তু আলাদা আলাদা মানুষ, তাই না? সো এন্ড দিয়ে যুক্ত হলেও তারা কিন্তু কোনো সংমিশ্রণ হচ্ছে না, তাই না? তারা কিন্তু মিশে একটা মানুষ হয়ে যাচ্ছে না। আবার এখানে একটা জিনিস খেয়াল করো, ব্রেড এন্ড বাটার ড্যাশ বট ফ্রম দ্য স্টোর। ভার্ব না জানলেও আমরা এটা তো বুঝতে পারছি যে বাজার থেকে এই দুইটা ইনগ্রেডিয়েন্ট আমরা কিনে এনেছি, তাই না? বা কেউ কিনে এনেছে। ব্রেড এন্ড বাটার, তুমি যখন বাজারে থেকে আলাদা আলাদা করে
বিভিন্ন দ্রব্য সামগ্রী কিনো, তুমি কি কখনো দেখেছো যে কেউ ব্রেডের সাথে বাটার লাগানো এভাবে লাগাই কিনে আনে, যে ব্রেডের সাথে বাটার মিশিয়ে সেটা এভাবে বিক্রি করে কেউ? না, তুমি ব্রেড আলাদা কিনো আবার বাটার আলাদা কিনো, অর্থাৎ আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্ট। এখানে অ্যান্ড দ্বারা এরা যুক্ত হলেও এরা কিন্তু আলাদা আলাদা সব। ঠিক এখানে ফার্স্ট সেন্টেন্সেও কিন্তু দেখো যে রিফা এন্ড জিম, এরা দুইজন অ্যান্ড দ্বারা যুক্ত হলেও কিন্তু এরা আলাদা আলাদা মানুষ। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যান্ড দ্বারা যুক্ত হলেও এরা যেহেতু আলাদা আলাদা অস্তিত্ব প্রকাশ করে, তাই এদের কিন্তু তোমার এরা কিন্তু প্লুরাল নাউন হিসেবে কাজ করবে। আর যদি নাউন ও প্লুরাল হয়, ভার্ব কি হবে? প্লুরাল হবে, তাই না? তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে রিফা এন্ড জিম আর প্রেজেন্ট। তুমি চাইলে কিন্তু ওয়্যারও দিতে পারো, এখানে কিন্তু টেন্স ওয়াইজ কোনো প্রবলেম নাই। তুমি ওয়্যার দিতে চাইলে হয়তো বা উপস্থিত ছিল এটাও বলতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু বট লেখা, তাই না? তো এই জন্য আমি এখানে ওয়্যার দিয়েছি। ব্রেড অ্যান্ড বাটার ওয়্যার বট ফ্রম দ্য স্টোর। তো এখানে তুমি দেখো যে আমি নাউন দুইটাকে হচ্ছে রেড কালার দিয়ে বুঝিয়েছি, অ্যান্ড দ্বারা যুক্ত সেন্টেন্স অ্যান্ডটাকে আমি হাইলাইট করেছি, আর ভার্বটা আমি গ্রিন কালার দিয়ে বুঝালাম। তো আমরা যে আলোচনা করলাম এখান থেকে আমরা একটা রুল দাঁড় করাতে পারি। তুমি বুঝতে পারছো আমি আসলে কি করলাম? আমি তোমাদেরকে আগে সেন্টেন্সটা বুঝালাম, সেখান থেকে আমি তোমাদেরকে বুঝালাম যে রুলটা কিভাবে আসলো। কারণ আমি যদি তোমাকে আগে রুল পড়াইতাম, তুমি মুখস্থ করে যেতা, তুমি না বুঝে এভাবে মুখস্থ করতে থাকতা, দেন পরীক্ষার হলে যে তোমার আর মনে থাকতো না। এখন যেহেতু তুমি কনসেপ্টটা ক্লিয়ার যে কেন এই রুলটা হলো, এটার যুক্তিটা কি, এখন যদি আমি তোমাকে রুলটা দেখাই, তোমার মনে রাখতে অনেক সুবিধা হবে। তাহলে রুলটা হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত দুটো নাউন যদি ভিন্ন অস্তিত্ব প্রকাশ করে তাহলে প্লুরাল ভার্ব হবে। সো আমাদের এই একটা রুল আমরা শিখে ফেললাম। পরবর্তীতে এবার দেখো, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখানে আমরা জানি না যে কি ভার্ব হবে। এখন তোমাদের মধ্যে অনেকে বলতে পারো, আরে একটু আগেই তো আমরা পড়লাম যে ব্রেড অ্যান্ড বাটার ওয়্যার বট ফ্রম দ্য স্টোর, তাহলে এখানেও হবে ব্রেড অ্যান্ড বাটার মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখন সমস্যা হচ্ছে যে সব সময় যদি একই অ্যান্ড দ্বারা যুক্ত থাকলো, একই নাউন থাকে, হ্যাঁ, এটার মানে কিন্তু এটা না যে ভার্বও সবসময় একই রুলসে হবে। তোমাকে আগে সেন্টেন্সটা পুরাটা পড়ে বুঝতে হবে যে এখানে আসলে কি মিন করে। হ্যাঁ, সেই অনুযায়ী আসলে আমাদের গ্রামাটিক্যাল রুলস গুলো কিন্তু তৈরি হয়। এখানে একটা জিনিস খেয়াল করো, তখন যে আমি তোমাকে বললাম যে বাজার থেকে দুইটা আলাদা আলাদা দ্রব্য সামগ্রী কেনা হয়েছে, তাই না? কিন্তু তুমি যখন এই যে এখানে যে তোমার ফেভারিট ব্রেকফাস্ট, তুমি যখন ব্রেকফাস্ট হিসাবে ব্রেড এন্ড বাটার খাচ্ছ, তুমি কি আগে ব্রেড খাচ্ছ তারপর শুধু একটা বাটার খাচ্ছ, এরকম কি হয়? এটা কিন্তু হয় না। বা তুমি আগে বাটার খেলা পরে ব্রেড খেলা, এরকম কেউ করে? হ্যাঁ, হয়তো বা খুবই 1% কোনো মানুষ এরকম করে, কিন্তু আমরা জেনারেলাইজ করলে কি বলতে পারি যে তুমি ব্রেডের উপর বাটার স্প্রেড করে তারপর সেটা খাও, তাই না? তো ব্রেড অ্যান্ড বাটার দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল একটা ব্রেকফাস্ট পাচ্ছি। তাহলে এই দুইজন কিন্তু দিন শেষে একটা অস্তিত্ব প্রকাশ করে, যেটা হচ্ছে তোমার ব্রেকফাস্ট। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এখানে ব্রেড অ্যান্ড বাটার সিঙ্গুলার নাউন হিসেবে কাজ করছে। বোঝা গেল আগের সেন্টেন্স আর এই সেন্টেন্সের পার্থক্য কি? তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ ইজ। এখান থেকে আমরা তাহলে আরেকটা রুল পেয়ে যাচ্ছি, সেটা কি বলতো? অ্যান্ড দ্বারা যুক্ত দুটো নাউন যদি একই অস্তিত্ব প্রকাশ করে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। আই হোপ তোমরা প্রিভিয়াস সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি বুঝে গেছো। যারা আমাদের ডিসকাশন গ্রুপে আছো তারা কিন্তু এখানে প্রবলেম থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নাই। তো এটাই হচ্ছে আসলে আমাদের পেইড কোর্সের সুবিধা, যে তোমার যদি কোনো স্পেসিফিক জায়গায় প্রবলেম থাকে তোমরা হচ্ছে আমাদেরকে ডিসকাশন গ্রুপে জানাতে পারো, আমরা সাথে সাথে উত্তর দিয়ে দিব, সমস্যা নেই। এবার আমরা আরেকটা সেন্টেন্স দেখি। এখানে খেয়াল করে লেখা, দ্য ইঞ্জিনিয়ার অ্যান্ড টিচার ব্ল্যাঙ্ক প্রেজেন্ট অ্যাট দ্য সেমিনার। অর্থাৎ এখানে একজন ইঞ্জিনিয়ার আছেন এবং একজন শিক্ষক আছেন সেমিনারে। আর কি কোন একটা সেমিনারে হয়তো বা দেখা গেল একজন ইঞ্জিনিয়ার এবং টিচার আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে কি হবে। এখানে একটা জিনিস খেয়াল করো যে তোমার মনে হতে পারে যে আরে এখানে তো একজন ইঞ্জিনিয়ার বলা আর একজন শিক্ষকের কথা বলা, তাহলে তো অবভিয়াসলি এটা প্লুরাল ভার্ব হবে, আর প্রেজেন্ট বা ওয়্যার প্রেজেন্ট।
কিন্তু তোমার মাথায় এটা এটা ঢোকে ঢোকে না স্বভাবত, মানে যারা প্রথম দেখে আর কি, তাদের মাথায় এটা ঢোকে না যে একজন মানুষ কিন্তু একই সাথে অনেক পেশার অধিকারী হতে পারে। যেমন ধরো তুমি হচ্ছে স্টুডেন্ট, সেই সাথে তুমি ধরো অ্যাক্টিং করো, বা তুমি হচ্ছে গান করো, তাই না? তুমি হয়তো বা প্রফেশনাল সিঙ্গারও হতে পারো, প্রফেশনাল অ্যাক্টরও হতে পারো। কিন্তু একজন স্টুডেন্ট সেই সাথে আবার একজন প্রফেশনাল অ্যাক্টর হতে পারো বা সিঙ্গার। তোমার কিন্তু অনেক ধরনের কোয়ালিটি থাকতে পারে এবং এটা স্বাভাবিক, তাই না? যেমন ধরো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে একজন ইঞ্জিনিয়ার তিনি কিন্তু দিন শেষে প্রফেসর হিসেবে থাকেন, তাই না? বা টিচার হিসেবে থাকেন। তো এটা স্বাভাবিক। কিন্তু আমি কিভাবে বুঝবো যে এখানে একজন মানুষকে বোঝানো হয়েছে বা দুইজন আলাদা মানুষকে বোঝানো হয়েছে? মানে আমি কিভাবে কনফার্ম করবো যে এখানে একটা মানুষকে বোঝানো হয়েছে যার দুইটা পেশা, বা দুইজন আলাদা 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 মানুষ যাদের ভিন্ন পেশা তাদেরকে বোঝানো হয়েছে? খেয়াল করো যে এইখানে এই সেন্টেন্সে একটা নতুন জিনিস হচ্ছে, সেন্টেন্সের প্রথমে এই দেখো এই নাউনের সাথে কিন্তু দা যুক্ত হওয়া। পরের নাউন যদি আমরা দেখি এখানে কিন্তু কোনো দা নাই, তাই না? যদি প্রথম নাউনের সাথে দা যুক্ত থাকে এবং পরেরটাতে খালি থাকে, তাহলে আমরা বুঝবো যে একই মানুষকে বোঝানো হচ্ছে এবং তার ডিফারেন্ট দুইটা পেশা। একবার যদি তুমি দা দিয়ে দাও, তাহলে দুইটা নাউন বা দুইটা হ্যাঁ দুইটা নাউন যদি সেটা কোন একটা মানুষের পেশা হতে পারে বা ক্যারেক্টারিস্টিক্স ইন্ডিকেট করে, এরকম কিছু হলে সেটা কিন্তু একটা মানুষকে বোঝাবে। এখন ধরো যে এখানে যদি এরকম থাকতো যে দ্য ইঞ্জিনিয়ার অ্যান্ড দ্য টিচার, তাহলে কিন্তু এখানে ওয়্যার হতো। কারণ যেহেতু দুইটা নির্দিষ্টকারী আর্টিকেল এখানে বসাচ্ছে, তাহলে দুইজন আলাদা আলাদা মানুষকে তারা নির্দিষ্ট করছে। এখানে একটা দা সে একটা মানুষকেই হচ্ছে ইন্ডিকেট করে। তো এই জন্য আমাদের এখানে ভার্বটা হবে হচ্ছে ওয়াজ। তাহলে এখান থেকে আমরা একটা রুল পেতে পারি, সেটা হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত দুটো নাউনের ক্ষেত্রে যদি প্রথম নাউনটির পূর্বে দা থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। এবার ওই যে আমি তোমাদেরকে বলে দিলাম যে দুইটা জায়গায় যেহেতু দা, তার মানে হচ্ছে এরা কিন্তু হচ্ছে দুইটা আলাদা আলাদা মানুষকে ইন্ডিকেট করে। আর্টিকেল কি নির্দিষ্টকারী, তাই না? নির্দেশ করে, কোন একটা প্রোনাউন হোক নাউন হোক তাদেরকে নির্দেশ করে। যেহেতু দুইটা দা, তাহলে দুইজন মানুষকে তারা নির্দেশ করছে। ইজি। তাহলে এই ক্ষেত্রে কি হবে আমাদের? প্লুরাল, অর্থাৎ ওয়্যার। তো এখান থেকে আমরা বলতে পারি অ্যান্ড দ্বারা যুক্ত দুটো নাউনের ক্ষেত্রে যদি উভয় নাউনের পূর্বে দা থাকে তাহলে প্লুরাল ভার্ব হবে। এইবার আমাদের লাস্ট সেন্টেন্স। এখানে দেখো কি লেখা, 1.5 pomegranates dash enough for making juice। এখানে 1.5, হ্যাঁ, এই পুরো ওয়ার্ড গুলাকে তুমি যদি একসাথে পড়ো, 1.5 এটা যদি তুমি একসাথে পড়ো, তাহলে তোমার কি মনে হচ্ছে যে একটা সেই সাথে আরো অর্ধেক যোগ করলাম, তাহলে কি একের অধিক বোঝাচ্ছে? তাহলে আমার এখানে এটা প্লুরাল হবে, এটাই তো মনে হওয়ার কথা, তাই না? কিন্তু তুমি হচ্ছে একটা জিনিস খেয়াল করো যে এখানে পোমগ্রেনেটস এর 1.5, হ্যাঁ, মানে দেড় অংশ। তো পুরা একটা জিনিসের জাস্ট একটা অংশকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, এই জন্য এখানে কিন্তু আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার। অ্যান্ড দিয়ে যুক্ত কি বা অর দিয়ে যুক্ত এটা ম্যাটার করবে না, একটা ভগ্নাংশ বোঝাচ্ছে, পুরো একটা জিনিসের ভগ্নাংশ বোঝাচ্ছে। এই জন্য এখানে এটা আমাদের সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ এখানে হচ্ছে ইজ হবে। তাহলে এখান থেকে আমরা যে রুলটা পাই যে 1.5 এর পর নাউন যদি প্লুরাল থাকেও তাও কিন্তু ভার্ব আমাদের সিঙ্গুলার হবে, কারণ একটা সিগনিফিক্যান্ট ইনগ্রিডিয়েন্টের ভগ্নাংশ, একটা অংশ বোঝানো হচ্ছে, ছোট একটা অংশ। এই জন্য এখানে ভার্ব সিঙ্গুলার হবে। তো এটাই ছিল আমাদের এন্ড রুলস এর যাবতীয় মেক সেন্টেন্স করা এবং রাইট ফর্ম অফ ভার্বস এর আলোচনা। এই ক্লাস নিয়ে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে
তোমরা হচ্ছে আমাদেরকে ডিসকাশন গ্রুপে জানাই দিবা। আমরা হচ্ছে তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো খুব ছোট একটা ক্লাস ছিল, কিন্তু তো আই হোপ তোমরা অনেক নতুন কিছু শিখতে পেরেছো, বা আগে শেখা থাকলে হয়তো বা ভুলে গিয়েছিলে। আমি একটু নতুন ভাবে পড়ানোর চেষ্টা করলাম। সো এটা হচ্ছে আমাদের রাইট ফর্মুলা পর্বের পার্ট 1 ক্লাসটা। হ্যাঁ, পার্ট 2 তে আমরা আরো অনেক কিছু শিখব।